আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে আমিরে জামাতের যে একটি সাক্ষাৎকার, এটি দেখার পরে আমার মনে হয়েছিল যে একটা কিছু সমস্যা হবে। প্রথমত যে আল জাজিরা বাংলাদেশের ব্যাপারে অতটা ইতিবাচক নয়। ইন জেনারেল অ্যাজ এ হোল, মানে এখানে যেভাবে সন্ত্রাসবাদ হচ্ছে, এখানে যেভাবে ইসলামাইজেশন হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির নামে দুর্বৃত্তপনা হচ্ছে, এখানে যেভাবে রাজনীতির মধ্যে মিলিটারি ব্যুরোক্রেসি ঢুকে গিয়েছে, এটা আল জাজিরার যে এডিটোরিয়াল টিম, আমার সাংবাদিকতার যতটুকু অভিজ্ঞতা, তারা নীতিগতভাবে অ্যাজ এ হোল এই সমাজটাকে একটি নষ্ট, পচা, অপদার্থ এবং এই সমাজে ভালো কিছু গড়ে ওঠার সম্ভাবনা, এরকম একটা মন মানসিকতা তারা ধারণ করেন। ফলে কি হলো, সেই শেখ হাসিনার জমানা থেকেই আমাদের রাজনীতির যে পচা, দুর্গন্ধ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তারা বারবার লাইমলাইটে নিয়ে আসতে চেয়েছেন। আমাদের রাজনীতির, অর্থনীতির, দেশের মানুষের চিন্তা চেতনা এবং ধর্মবর্ণের যে ঐতিহ্যগত ভালো দিক রয়েছে, সেটি আল জাজিরা, বিবিসি, সিএনএন বা পশ্চিমা গণমাধ্যম এর দৃষ্টিতে কখনোই পড়েনি। তো সেক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা কোনো সুকর্ম করার আগে, ভালো কিছু করার আগে এই ধরনের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেওয়াটা তাদের জন্য একটা বিরাট ঝুঁকিপূর্ণ বিষয়। ২ নম্বর হলো যে ধরনের গণমাধ্যম বা এই ধরনের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেনি এবং কখনোই বাংলাদেশের কোনো ইতিবাচক বিষয় নিয়ে তারা লাইমলাইটে কোনো প্রতিবেদন তৈরি করেনি, তারা ব্র্যান্ডিং করেনি। সেই ধরনের গণমাধ্যমে গিয়ে উপযাচক হয়ে, বা সেই ধরনের গণমাধ্যম যদি উপযাচক হয়ে আপনার সাক্ষাৎকার নিতে আসে, সেই ফাঁদে পা দেওয়াটাই আত্মঘাতী। এখন জয়ের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। আপনি স্পষ্ট লক্ষ্য করবেন যে এখানে জয়কে টার্গেট করেই এই কাজগুলো করা হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন ব্যাক ফুটেছে, জয়ের এই সাক্ষাৎকারটি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, সাক্ষাৎকার তখন যদি প্রচারিত এবং একই কন্টেন্ট, পুরোটাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেত। তো যেহেতু জয় নির্বাসিত, তার রাজনৈতিক দল ক্ষমতা নেই, ফলে তাদেরকে নিয়ে মানুষের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা অনেকটা ইতিবাচক, মানুষ সহানুভূতিশীল। দ্বিতীয়ত, গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, তারপর বিএনপির কর্মকাণ্ড, জামাতের কর্মকাণ্ড, তার দ্বারা যারা ভীষণ রকম অসন্তুষ্ট, সেই অসন্তুষ্ট মানুষগুলো জয়ের এই সাক্ষাৎকারের ইতিবাচক দিকগুলো খোঁজার চেষ্টা করেছে। অনেকে তার স্মার্টনেস, অনেকে তার পোশাক, ড্রেস কোড, তার ইংরেজি বলার ধরন, প্রকৃতি, সব কিছুর ইতিবাচক যে দিক, এটি প্রচার করেছে। আর নেতিবাচক দিকগুলো কেউ যাকে বলা হয় সামনে আনেনি। এই যে সাংবাদিকতার এবং মানুষের মন মানসিকতার যে দিকটি রয়েছে, এটি জামাত বা বিএনপি অনুধাবন করতে পারেনি। তারা শুধু একটা জিনিস দেখেছে যে কেন আল জাজিরার সঙ্গে জয়ের সাক্ষাৎকার হলো, কাজে আমাকে দিতে হবে। কেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার হলো, কাজে আমাকে আল জাজিরা না হলেও টাইম ম্যাগাজিনে দিতে হবে, আল জাজিরার চেয়ে বড় সংগঠনে দিতে হবে। এবং সেটি দিয়ে যেভাবে তারেক রহমান সাহেব ধরা খেয়েছেন, একইভাবে জামাতের আমিরও ধরা খেয়েছেন। এখন জামাতের যারা লোকজন, তারা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে যে না, ভালো কথা, জামাতের আমির ইংরেজি বলেছেন, জামাতের যে কথা স্পষ্টভাবে তিনি বলেছেন, সব কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যেহেতু জামাত এখন লাইমলাইটে আছে, যে বিষয়গুলো খুব সুকৌশলে আল জাজিরা নিয়ে এসেছে, সেই বিষয়গুলো আল জাজিরা শতভাগ সফল, আর জামাত এই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করতে পারেনি, আর অ্যাভয়েড করা সম্ভবও নয়। যেমন ধরুন, নারী নেতৃত্ব নিয়ে আমি নিজে পার্লামেন্টে নারী নেতৃত্ব নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম ২০০৯ সালে, খুব বিখ্যাত। সেই বক্তব্যটি ওই আমলে ভাইরাল হয়েছিল, আর এখন যদি পার্লামেন্ট চলতো, সারা দুনিয়া সহ এটা ভাইরাল হয়ে যেত ২০০৯ সালে। তো সেখানে নারী নেতৃত্ব সারা দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে অনাদিকাল থেকে। তখন যদি সেই মানে আমি খুব তাড়াহুড়ো করে একটা নতুন সংসদ সদস্য হিসেবে হয়েছি, পার্লামেন্টে বলতে গেলে ওটা বোধহয় প্রথম বক্তব্য। তো পার্লামেন্টে প্রথম বক্তব্য দেওয়া এত সহজ নয়। যারা দাঁড়ান জীবনে প্রথম পার্লামেন্টের বক্তব্য দেওয়ার জন্য, তারা বুঝতে পারেন যে ওখানে কতটা কঠিন। তো কাজে আমার বুক দুরু দুরু করে কাঁপছিল, আমার যে প্রস্তুতি ছিল সেটা আমি অনেকটা ভুলে গিয়েছিলাম।
তারপর আশেপাশে মানুষ যেভাবে উত্তেজিত হয়ে পড়েছিল, সেই দৃশ্যের প্রেক্ষিতে আমাকে অনেক কথা নতুন করে সংযোজিত করতে হয়েছিল, যা এখনকার প্রেক্ষাপটে সম্ভব নয়। তো তখন আমি বলেছিলাম যে, হাজার ও হাজার বছরের ইতিহাসে নারী নেতৃত্ব কিভাবে এই পৃথিবীকে উন্নয়নের সোপানে নিয়ে এসেছে। রাজনীতির ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেয়া যাকে বলা হয় প্রাচীন। ধর্মের ক্ষেত্রে নারী কখনো নেতৃত্ব দেয়নি। তো ধর্মের ক্ষেত্রে কখনো নারী নেতৃত্ব দেয়নি, এটা জামাত সুন্দরভাবে বলতে পারেনি। শুধুমাত্র যাকে বলা হয় যে ইসলাম ধর্ম তা নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীর যত বিখ্যাত ধর্ম আছে, কোনো ধর্মে কখনোই নারী শীর্ষ নেতৃত্ব হয়নি। নারীর মধ্যে কোনো নবী আসেনি, তাদের মধ্যে কোনো দেবতা আসেনি। দেবী এসেছে, কিন্তু দেবী এসেছে দেবতার সাবস্টিটিউট হিসেবে। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে যত রকম যাকে বলা হয় গ্রিক এপিক রয়েছে, সব জায়গাতে নারীকে যে দেবী দেখানো হয়েছে, সেই দেবীর কখনো স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা ছিল না। দেবতার আশীর্বাদে তারা সেই ক্ষমতা দেখিয়েছে। এই কথা জামাত কখনো বলতে পারেনি। কিন্তু যদি ফেরাউন বলেন, সম্রাজ্ঞী বলেন, যা কিছু বলেন, পৃথিবীর যত ভাইটাল পোস্টগুলো রয়েছে, সব জায়গাতেই নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী তারা এসেছে। কখনো নিজ যোগ্যতা বলে এসেছে, কখনো স্বামীর, কখনো পিতার পরিচয় এসেছে। তো সেক্ষেত্রে জামাতের রাজনীতিতে যদি আগামীতে এরকম কোনো রমণী, যোগ্যতম রমণী, যারা নেতৃত্বের সকল বাধা অতিক্রম করে যদি জামাতের আমির হতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম নাই। তাকে তো সেই বাধা অতিক্রম করতে পারে। শেখ হাসিনা তো বা বেগম খালেদা জিয়া তো এমনি শীর্ষ পর্যায়ে পৌঁছেননি। তাদের নেতৃত্বের একটা জায়গা অতিক্রম করতে হয়েছে, আর একটা সংকট মোকাবেলা করতে হয়েছে, ঐক্যের একটা প্রতীক হতে হয়েছে। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য, বেনজির ভুট্টোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এমনকি দিল্লি সিংহাসনে সুলতানা রাজিয়া এমনি আসেননি। হাজার বছর ইতিহাসে দিল্লি কেন কোনো নারী নেতৃত্ব পেল না? কিংবা এখন যে দিল্লিতে প্রেসিডেন্ট পদে নারী আছেন, কেন, কিভাবে হলেন? এই প্রেক্ষাপটগুলো জামাতকে পড়াশোনা করতে হবে। তো জামাত সেই পড়াশোনা যদি করতেন, তাদের সেই ঈমানটা যদি বাড়তো, ইয়াকিনটা বাড়তো, নিজেদের আত্মবিশ্বাস যদি বাড়তো, তো তিনিও বলতে পারতেন যে আগামী দিনে প্রয়োজনে সময় সাপেক্ষে জামাতের আমির হতে পারেন কোনো নারী, বা প্রধানমন্ত্রী হতে পারেন, জামাতের প্রধানমন্ত্রী হতে পারেন নারী প্রধানমন্ত্রী। কিন্তু জামাত কখনোই বাংলাদেশের গ্র্যান্ড মুফতি রূপে কিংবা কখনোই বায়তুল মোকাররমের খতিব রূপে কোনো নারীকে মনোনয়ন দেবে না। দ্যাটস অল। আর জানানো দরকার ছিল না। কিন্তু সেই কথা না বলে তিনি যেভাবে বলেছেন, এবং এটার সুযোগই তার যারা প্রতিপক্ষ তারা নিয়েছে। এখন জামাত নারী নেতৃত্ব মানে না, জামাত নারীদেরকে ঘরে রাখতে চায়, জামাত নারীদেরকে সেই অবগুণ্ঠনধারী বানাতে চায়, জামাত বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, জামাত আরও অনেক কিছু করতে চায়। তারা দেশের যে পুরো কর্মশক্তি 50% নারী, তাদেরকে সেই তালেবানি কায়দায় ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলতে চায়, আর শরিয়া পুলিশ দিয়ে ইরানের কায়দায় তাদেরকে চাবুক মারতে চায়। এই যে বক্তব্যগুলো, এর ফলে কি হলো, ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে এটা আরও দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ইন এডিশন, আমাদের যে সমস্ত ছেলেরা বিয়ে করেনি, সারাক্ষণ প্রেমিকের পিছনে ঘুরে, এবং এক একজনের দেখা গেল যে অনেক নারী আছে যাদের একাধিক বয়ফ্রেন্ড আছে, অনেক যাকে বলা হয় পুরুষ রয়েছে বা ছেলে রয়েছে যাদের একাধিক গার্লফ্রেন্ড রয়েছে। তো এক্ষেত্রে সেই যারা নারী, যারা প্রেম করেন, বলেন তো কে না প্রেম করেন? এখন যারা প্রেম করেন তাদের পার্সেন্টেজ কত এই সমাজে? সেটা পরকীয়া প্রেম বলেন, বিয়ে পরবর্তী, কিংবা বৈধ প্রেম বলেন, সেটা ইসলামিক প্রেম বলেন, সুন্নাহ ভিত্তিক প্রেম বলেন, হালাল প্রেম বলেন, হারাম প্রেম বলেন, হোয়াট এভার মেবি, সেক্ষেত্রে এই যে নারী যে গোষ্ঠী রয়েছেন, যারা অনেকে হয়তো এ যুগে নেকাব পরে ইসলামী শরিয়া করে তার যে প্রেমের কথা, আবেদন নিবেদন শালীন ভাষায় চিঠি লিখে তার প্রেমিককে জানান, তো তারাও কিন্তু এই সময়টাতে জামাত সম্পর্কে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা তারা ব্যবহার করে তার যারা পুরুষ প্রেমিক প্রবর রয়েছেন, সেই পুরুষ প্রেমিক প্রবর, আমি এখানে বললাম যে আমাদের এই সমাজটা কিন্তু এখন সেক্সুয়াল ক্ষেত্রে মাল্টি ডাইভার্স হয়ে গেছে, প্রচুর সমকামী আছে আমাদের এই সমাজে। জামাত যত কথাই বলুক না কেন, এই সমকামীদের ব্যাপারে তাদের স্পষ্ট কথা বলতে হবে, হোয়াট এভার মেবি, মানে বিশাল সংখ্যক সমকামী রয়েছে।
এই সমকামীর সঙ্গে সঙ্গে আবার লেসবিয়ান রয়েছে, অনেক নারী রয়েছে যারা তাদের যে শয্যা সঙ্গিনী হিসেবে তারা পুরুষের পরিবর্তে নারীকে বেছে নিয়েছে। অনেকে পারভার্টেড রয়েছে, শত শত লক্ষ লক্ষ, শত শত নয়, হাজার হাজার নয়, লাখ লাখ পারভার্টেড রয়েছে ইউরোপ আমেরিকার মতো এই সমাজে হচ্ছে, যারা সীসা খাচ্ছে, ড্যান্স করছে, মদ খাচ্ছে, একসাথে গিয়ে তারা সেই বউ অদল বদল করছে। এই জিনিসগুলো বুঝতে হবে, এদের একটা করে ভোট আছে। এরপর আমাদের সমাজে তৃতীয় লিঙ্গি রয়েছে, এবং তৃতীয় লিঙ্গ কেন্দ্রিক একটা গ্রুপ রয়েছে, যেটা মানে এই অশ্লীলতার চরম পর্যায়ে। কাজে এখানে সব ব্যাপারে দেবতাগিরি দেখালে রাজনীতি হবে না। সব ব্যাপারে কথা বলতে গেলে বিপত্তি বাড়বে। দেশের ট্র্যাডিশন, মন মানসিকতা, চিন্তা চেতনা একত্রে করে তাকে এই কথা বলতে হবে। পৃথিবীর সবচাইতে মানে গত 100 বছরের প্রশংসিত যে কজন রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে বারাক ওবামা প্রধানতম। এই বারাক ওবামাকে সমকামিতার বিলে স্বাক্ষর করতে হয়েছিল চোখের পানি ফেলে। এটাই রাজনীতি। তো সেই জায়গাগুলো জামাত এখন স্পর্শ করতে পারেনি। জামাতের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের যে গবেষণা সেল, সেই গবেষণা সেল আবুল আলা মওদুদি পর্যন্ত রয়ে গেছে। তাদের এই গবেষণা সেল মানে তাদেরা যাকে আল্লামা বলেন, আল্লামা হজরত গোলাম আজম রহিমাল্লাহ, তার যে ছোট ছোট চটি বই রয়েছে, সেই চটি বইয়ের মধ্যে, চটি বললাম না, মানে ছোট ছোট ওনার কতগুলো বুকলেট রয়েছে। উনি বড় কোনো বই রচনা করেছেন বলে আমার জানা নেই। জামাতের বেশ কয়েকজন আমার সাথে দেখা করতে সেরকম কিছু ছোট বই দিয়ে গেছেন। তো ওই বইগুলোর মধ্যে জামাতের যারা লোকজন তাদের জ্ঞান সীমিত রেখেছে, কিন্তু এর বাইরে যে বিশাল একটা ইসলামী জুরিসপ্রুডেন্ট রয়েছে, আল রাজির যে বিখ্যাত গ্রন্থ রয়েছে, ইবনে সিনার যে দার্শনিকতা রয়েছে, জাবির আল হায়ানের যে দার্শনিকতা রয়েছে, যেটি তাদের জমানাতে অন ইসলামিক বলা হতো, তাদের জমানাতে কুফেরি মতবাদ বলা হতো। এমনকি ইমাম বুখারীর যে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো ওই সময়টাতে তাকে পাগল বানিয়ে ফেলেছিল। তিনি অনেক দেশ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তার নিজের দেশে তিনি ঢুকতে পারেননি, এবং সারাটা জীবন শেষ বয়সে তিনি অপমানিত, লাঞ্ছিত এবং কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে। তো ইসলামের এই বিষয়গুলো তাকে বুঝতে হবে যে এখন 500 বছর পরে, 1000 বছর পরে আমরা যাদেরকে শ্রদ্ধা করছি তারাও কিন্তু তাদের জমানাতে নিদারুণভাবে নিন্দিত ছিলেন। তো এরকম এই যে আমরা এখন ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির পড়ি, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ি, এমনকি জামাত বিরোধী যে সকল শক্তি রয়েছে তারাও কিন্তু তাফসিরে ইবনে কাসির এখান থেকে উদ্ধৃতি দেন, কিংবা তাফসিরে কাবির, সেই তাফসিরে বিখ্যাত তাফসিরে কাবির। তো তাকেও যে তার স্বগোত্রের লোকজন যারা আছেন তারা মানে সমালোচনা করতেন, ঘৃণা করতেন, এটা কল্পনা করা যায়? ইমাম আল রাজিকে, তাফসিরে কবিরের লেখক, কিংবা ফাঁসি চেয়ে, মৃত্যুদণ্ড চেয়ে, প্রকাশ্যে পাথর মারার মানে ফতোয়া দিয়ে কবি নজরুলের বিরুদ্ধে যে কলকাতাতে অন্যান্য শহরে মুসলমানরা মিছিল করেছিল, এটা কয়জন জানেন? আমরা তো এখন তাকে মানে তার একটা গজল শুনে পাগল হয়ে যাই। তো যে এনিওয়ে, এখন এই জামাতকে এই জিনিসগুলো, রাজনীতি, কবিতা, সংস্কৃতি, এই জিনিসগুলো আরও অধ্যয়ন করতে হবে। আর সেগুলো করার পরে জামাতের যদি একটা গ্র্যান্ড সাকসেস থাকে, জামাতের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সাকসেস নেই। তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে ধর্মের ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করার জন্য। তারা নিজেরা ব্যক্তিগত জীবনে অনেকে ভালো মানুষ বলে সমাজে একটা পরিচয় দিতে পেরেছে, কিন্তু এই ভালো মানুষগুলো কোনো পদ পদবিতে পৌঁছে, বড় কোনো পদ পদবিতে পৌঁছে ভালো কিছু কাজকর্ম করতে পেরেছে কোনো রকম নাই। আপনি ধরুন আমিরে জামাত ছিলেন যখন মতিউর রহমান নিজামী, তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, ভালো কথা, কিন্তু তার মন্ত্রণালয়ের অধীনিত সেই যে 10 ট্রাক অস্ত্র মামলার যে মূল এভিডেন্স, সেটা হলো তার মন্ত্রণালয়ের অধীন, শিল্প মন্ত্রণালয়ের অধীন কর্ণফুলী ফার্টিলাইজারের যে টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের উল্টো দিকে, সেই টার্মিনালে এই অস্ত্রগুলো খালাস হয়েছিল। তিনি অস্বীকার করতে পারবেন এই মামলায় কি তিনি ভাসেননি? কিংবা আলী হাসান মুজাহিদি, তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বিএনপি যে সকল সিদ্ধান্তগুলো তাকে বাস্তবায়িত করতে হয়েছে, তিনি কি বলতে পারবেন যে আমি জিহাদ করেছিলাম, আমি মেনে নিইনি, আমি পদত্যাগ করেছি? করেননি। তিনি ব্যক্তিগতভাবে ঘুষ খাননি, এটা হলো তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু যারা মুজাহিদ, যারা বিপ্লবী, তারা সমাজে পরিবর্তন আনেন, নজির স্থাপন করেন। জামাত কি এরশাদ জামানাতে কোনো নজির স্থাপন করতে পেরেছে? শেখ হাসিনার সঙ্গে তারা কি নেগোসিয়েশন করেননি? এরশাদের সঙ্গে স্বৈরাচার নেগোসিয়েশন করেননি? এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেননি? তারা কি ইয়াহিয়া কা
ইয়াহিয়া খান, তারপরে টিক্কা খান তাদের সঙ্গে নেগোসিয়েশন করেননি? অন্যায়ের তারা অ্যালাইড হননি? তারা কি পাকিস্তান জমানাতে তারা সেই পাকিস্তান সরকারের প্রথমে অ্যালাইড, তারপরে তারা শত্রু হননি? তারা কি পাকিস্তানের সৃষ্টি বিরোধিতা করেননি? বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেননি? তো মানে ইতিহাস কি বলে? জিরো। তারা সৌদি আরবে এরকম ১০০ বছর যাবৎ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। এখন সৌদি আরব ধরে, ধরে মানে বর্তমান মোহাম্মদ বিন সালমান ধরে, ধরে জামাতের যারা পন্থী তাদের দেশে রয়েছে, তাদেরকে জেলে পুরছে। এবং এই যে জামাতের যে মতবাদ, সৌদি আরবে যে মতবাদটি রয়েছে রাজনৈতিক মতবাদ, এই মতবাদটিকে মানে সৌদি সরকার রীতিমতো গর্হিত অপরাধ মনে করে। তারা ইখওয়ানে মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের কোনো কার্যক্রম সৌদি আরবে চালাতে দেয় না। এমনকি তুরস্কের একই পার্টি, সেই মতাদর্শের, তাদেরকে সৌদি আরবে কোনো কর্মকাণ্ড করতে দেয় না। এবং এই রাষ্ট্রগুলোর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো না। তো বোঝার চেষ্টা করুন যে জামাতি মতবাদ মানে ওহাবি মতবাদ, সেই মতবাদের উপর একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় অলমোস্ট 300 ইয়ার্স পর, 250 বছর পর, এখন সৌদি আরব বলছে যে না, এটা আমাদেরকে শেষ করে দিয়েছে। এই মতবাদ আমাদেরকে সারা পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। আমরা সুন্নিয়তে ফিরতে চাই। এই যে থিওলজি, এই যে টার্মিনোলজি, এই টার্মিনোলজি সম্পর্কে জামাতকে আরও অনেক কিছু জানতে হবে। তারপরে যদি তারা কোনোদিন সরকার গঠন করে 5টা বছর, তারা যদি বলে যে না, আমরা সরকার গঠন করে এই দেখো হযরত উমরের মতো একটা লিগ্যাসি তৈরি করেছি। উমর ইবনুল হাফসুন, আপনারা জানেন উমর ইবনুল হাফসুনকে? সেই উমর ইবনুল হাফসুনের মতো আমরা একটি ইতিহাস রচনা করেছি। আমরা খলিফা দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ, তার মতো করে একটি লিগ্যাসি তৈরি করেছি। আওরঙ্গজেবের মতো একটি লিগ্যাসি তৈরি করেছি। তখন তারা আল জাজিরাকে ডেকে বলতে পারে, আসো আমাদের সাক্ষাৎকার নাও। আমরা সালাউদ্দিন আইয়ুবের মতো, সালাউদ্দিন আইয়ুবী একজন কুর্দি ছিলেন। মুসলমানরা নীতিগতভাবে কুর্দিদেরকে পছন্দ করে না, কিন্তু তার বীরত্ব এমন একটা লিগ্যাসি তৈরি করেছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান সেই সালাউদ্দিন আইয়ুবীর পতাকা তলে তারা সমবেত হয়েছে। আবার কুতুবউদ্দিন বাইবার্স বা সুলতান কুতুস, মামলুক সম্রাট, দুজনই মামলুক, একজন সিরিয়াতে আর একজন মিশরে। তো তারা যখন হালাকু খানের সেনাপতির বিরুদ্ধে বা হালাকু খানের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিল, সারা মুসলিম জাহান তাদের অস্ত্রের নিচে যাকে বলে মাথা নত করে আনুগত্য দেখিয়েছিল এবং যুদ্ধ করেছিল। এবং তারা কেউ বলেনি যে আমরা দাস বংশের অধীনতা করতে পারবো না। তারা ওইভাবে তাদের লিগ্যাসিটা প্রতিষ্ঠা করেছিল সুলতান বাইবার্স, রুকনুদ্দিন বাইবার্স, মামলুক সুলতান। তো জামাতকেও ঠিক একইভাবে যদি জামাত সেই লিগ্যাসি তৈরি করতে পারে, তাহলে চরমোনাই থেকে শুরু করে আটরশি থেকে শুরু করে বাংলাদেশের প্রভাবশালী দরবার যেগুলো রয়েছে সব জামাতকে সমর্থন দেবে। সেটা তৈরি করার আগে, লিগ্যাসি তৈরি করার আগে জামাত যতই স্বপ্ন দেখাক, সেই স্বপ্ন তো সেই যে সবাই দেখাচ্ছে, কুয়াকাটা মানে দেখাচ্ছে, একজন পীর আছেন না, কুয়াকাটার পীর, সে দেখাচ্ছে, আরেকজন পীর আছে আব্বাসি, সেও দেখাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আব্বাসি অ্যান্ড কুয়াকাটা অ্যান্ড যাকে বলা হয় জামাতে আমিরে জামাত? কোনো ডিফারেন্স নেই, বিকজ পুরোটাই এখন কল্পনার জগতে আছে। তারা তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সফলতা দেখাতে পারেননি। আর সেই সফলতা না দেখিয়ে এরকম একটা আল জাজিরার মতো একটা প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দেওয়া আমি হলে অত্যন্ত দিতাম না।